বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ, সুস্বাগতম। বন্ধুরা, চলব ডিগ্রি কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জের পক্ষ হতে আমি মোহাম্মদ আসাদুল হক, প্রভাষক হিসাব বিজ্ঞান, তোমাদেরকে যৌথ মূলধনী কোম্পানির বিষয়ে আলোচনা পর্বে সুস্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই প্রত্যাশা রেখে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা এবং ইতিকথা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ কনসেপ্ট অফ জয়েন্ট স্টক বিজনেস। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা বা কনসেপ্ট। এই ধারণার মধ্যে আমরা কয়েকটি ধারণা নিয়ে একটু পরিচিত হই। 1 নম্বর, 1994 সালের কোম্পানি আইনের 2(1) ঘ ধারা মোতাবেক এই কোম্পানির সংজ্ঞায় সংজ্ঞায়িত। 2 নম্বর, সদস্য সংখ্যা। তো সদস্য সংখ্যা নিয়ে বন্ধুরা আমরা একটু ডিসক্রিপশন করি, একটু আলোচনা করি, ডেসক্রিপশন করি। তো সদস্য সংখ্যার মধ্যে একটু ভেরি করে কোম্পানির প্রকার ভেদের উপর। যৌথ মূলধনী কোম্পানি আমরা জানি 2 প্রকার, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2, সর্বোচ্চ 20 জন। 3 নম্বর ধারণায় আমরা আসি প্রয়োজনীয় তথ্যসমূহ। অর্থাৎ কিছু তথ্য আমরা জানব, যে তথ্যগুলো এই যৌথ মূলধনী কোম্পানিকে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান হতে সম্পূর্ণ পৃথকীকরণ, ঐতিহ্যময় এবং বৃহদায়তন করে পরিচিত দান করেছে। যে তথ্যসমূহ এক মালিকানা কারবার অথবা অংশীদারি কারবার অথবা সমবায় সমিতি অথবা রাষ্ট্রীয় কারবারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যেমন 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র, সাধারণ নিজস্ব সিলমোহর, তারপর চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায়, বিলোপ সাধন, পরিচালনা পর্ষদ, শেয়ার সংখ্যা, শেয়ার ইস্যুর ধরন ইত্যাদি বিষয়গুলো আমরা এই যৌথ মূলধনী কোম্পানিতে উপস্থিত লক্ষ্য করি, যা অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এই বিষয়সমূহগুলো অনুপস্থিত। তো বন্ধুরা, এই যে তথ্যসমূহগুলো নিয়ে আমরা দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন নামে যে বইটি আমরা অধ্যয়ন করি, এখানে এগুলোর সুবিস্তৃত আলোচনা করা আছে আমরা জানি। তো তোমাদের জ্ঞাতার্থে এটুকুনি বলবো, তোমরা ব্যবসায় সংগঠন থেকে এই বিষয়গুলো আরেকটু
সুস্পষ্ট ধারণা নেবে। এরপরে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া উল্লেখিতকরণ, মূলধনীকরণ, মূলধন কাঠামো, মূলধনের প্রকারভেদ, মূলধন প্রক্রিয়া, তারপর মুনাফা বন্টন প্রক্রিয়া ইত্যাদি যৌথ মূলধনী কোম্পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল হব এবং ভবিষ্যতেও এগুলো নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য বা ফেদার্স অফ জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ এখানে আমি জেএসসি যেতে জয়েন্ট এসতে স্টক সেতে কোম্পানি হিসেবে প্রিপারেশন করি। তো যৌথ মূলধনী কোম্পানির নিম্ন রূপ, ঐতিহ্য, গুরুত্ব, তারপরে পরিচালনা, নিয়ন্ত্রণ অন্যান্য ব্যবসা থেকে পৃথক করেছে, যাহা তার বৈশিষ্ট্য রূপ লাভ করেছে। তো এই কোম্পানির বৈশিষ্ট্যের রূপরেখায় আমরা দুই ভাগে বিভক্ত করি বা করতে পারি। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যকে তাহলে বন্ধুরা আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি? দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য সমূহ, আরেকটি হচ্ছে আইনগত বৈশিষ্ট্য। তো আমরা স্ক্রিনে সংক্ষিপ্ত একটি চার্ট, বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত একটি চার্ট লক্ষ্য করছি যে যৌথ মূলধনী কোম্পানি এর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে আমরা প্রথমে দুইটি ভাগে বিভক্ত করলাম, একটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য আর একটি হচ্ছে আইনগত বৈশিষ্ট্য। তো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে যে সকল বিষয়গুলো অন্তর্নিহিত বা সাধারণ বৈশিষ্ট্যের নিয়ামকসমূহ আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখে নিই। এটি হচ্ছে স্বেচ্ছামূলক সংস্থা, জটিল গঠন প্রক্রিয়া, পর্যাপ্ত পুঁজি, মুনাফা বন্টনের জটিলতা, স্বায়ত্ত শাসন প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, বিলোপ সাধন, কর প্রদান ইত্যাদি সাধারণ বৈশিষ্ট্যের অন্তরায়। এরপর আইনগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইনগত সৃষ্টি, কৃত্রিম ব্যক্তি সত্তা, নিয়ন্ত্রণ অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব, সদস্য সংখ্যা, নিবন্ধন প্রক্রিয়াকরণ, সাধারণ সিলমোহর, শেয়ার মূলধন, শেয়ার হস্তান্তর প্রক্রিয়া। তো এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের, যৌথ মূলধনী কোম্পানি বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত একটি রূপরেখা বা সংক্ষিপ্ত একটি বিবরণ বা চার্ট আমরা লক্ষ্য করলাম। এবার যদি বন্ধুরা আমরা একটু আলোচনা করি, একটু বিস্তরভাবে আলোচনা করি। তো স্বেচ্ছামূলক সংস্থা, স্বেচ্ছামূলক সংস্থা বলতে আমরা এটাকে ভলেন্টারি অ্যাসোসিয়েশন যাকে বলি। এখানে বলা হয় যে কোম্পানির গঠন প্রক্রিয়া একটি স্বেচ্ছামূলক ব্যবসায় সংস্থা, কারণ এটি মুনাফার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় প্রণীত হইয়া এই কোম্পানি গঠন করে থাকে। আবার যে কেউ যখন তখন এই কোম্পানির শেয়ার ক্রয় করতে পারে এবং যখন তখন সেই শেয়ারগুলো হস্তান্তর করে বা বিক্রয় করে সে শেয়ার হোল্ডার হতে অব্যাহত বা বিলোপ সাধন ঘটাতে পারে। এই জন্য যেহেতু একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান এবং শেয়ার হস্তান্তরের ক্ষমতা, শেয়ার ক্রয়ের ক্ষমতা সাধারণের উপরে কি অর্পিত, তাই এটিকে আমরা স্বেচ্ছামূলক বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করতে পারি। জটিল গঠন পদ্ধতি, কোম্পানি গঠন পদ্ধতিটা বেশ জটিল, কারণ এখানে আইনের ধারা, বিধি বিধান ইত্যাদি মেনে তারপরে এই কোম্পানি গঠন করতে হয়। সুতরাং এই কোম্পানি গঠনের ক্ষেত্রে যথেষ্ট আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয়।
পর্যাপ্ত পুঁজি। যেহেতু এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষেত্রে অনেক বড় বৃহদায়তন প্রতিষ্ঠান, তাই এখানে মূলধন বা পুঁজির পরিমাণও তুলনামূলকভাবে অনেক বেশি প্রয়োজন হয়। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মুনাফা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। কোম্পানির অর্জিত মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার আনুপাতিক হারে বণ্টিত হয়ে থাকে। অর্থাৎ একটি কোম্পানির যতগুলো শেয়ার হোল্ডার আছে, যত সংখ্যক শেয়ার হোল্ডার আছে, ওই কোম্পানির নির্দিষ্ট আর্থিক বছরে অর্জিত মুনাফা কোম্পানির শেয়ার অনুসারে বা শেয়ার অনুপাতে বণ্টন করা হয়ে থাকে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কোম্পানি আইন দ্বারা কোম্পানি নিয়ন্ত্রিত হলেও ব্যবসায়ের সার্বিক ব্যবস্থাপনা, পরিচালনা, নিয়ন্ত্রণ ইত্যাদি এটি যথেষ্ট স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। বৃহদায়তন প্রতিষ্ঠান। যেহেতু যৌথ মূলধনী কোম্পানি, এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, এইসব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক বড়, তাই একে বৃহদায়তনের ব্যবসা প্রতিষ্ঠান বলে আমরা অভিহিত করতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থাপনা। যৌথ মূলধনী কোম্পানি যেহেতু পরিচালক পর্ষদ নির্ধারণ করা হয় ভোট প্রক্রিয়ার মাধ্যমে, সুতরাং এই কারবার প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার ছাপ রয়েছে। কর প্রদান। কোম্পানির অর্জিত মুনাফার উপর কর ধার্য করা হয়, আবার শেয়ার মালিকদের প্রাপ্ত লভ্যাংশের উপরেও কর প্রদান করতে হয়। সুতরাং এটি রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে এই কর প্রদানের মাধ্যমে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এই বৈশিষ্ট্যের মাধ্যমে। বিলোপ সাধন। কোম্পানি গঠনের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা পালন করতে হয়, তেমনি এর বিলোপ সাধনের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়েই এটি কী করতে হয়, বিলোপ সাধন করতে হয়। অর্থাৎ কোম্পানির বিধি বিধান আইন এগুলো মেনে তবেই আমরা যৌথ মূলধনী কোম্পানির বিলোপ সাধন ঘটাতে পারি। তবে কোম্পানি কিন্তু বিলোপ সাধন হবে না, কারণ এর আরেকটি বৈশিষ্ট্য আছে, চিরন্তন অস্তিত্ব। যেহেতু এটি চিরন্তন অস্তিত্বের অধিকারী, সুতরাং সদস্য বিলোপের মাধ্যমে, সদস্য বা শেয়ার হোল্ডারদের বিলোপের মাধ্যমে এর বিলোপ সাধন ঘটে। এ ছিল আমাদের সাধারণ বৈশিষ্ট্যের অন্তরায়। এবার যদি আমরা আইনগত বৈশিষ্ট্য নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি, বিষয়গুলো নিয়ে, যে স্ক্রিনে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা রাখব। প্রথমে আছে আইনগত সৃষ্টি ও প্রতিষ্ঠান। কারণ আমরা জানি যে এই প্রতিষ্ঠানটি 1995 সালের 5 সেপ্টেম্বর 1995 সালের 5 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের 16তম অধিবেশনে এই আইনটি পাশ করা হয় এবং এই আইনটি কোম্পানি আইন 1994 নামে পরিচিতি। আর পরবর্তীতে অবশ্য যদিও এটি 1995 সালের 1 জানুয়ারি তারিখ থেকে এটি কার্যকর, তো যাই হোক বন্ধুরা, এই আইনের আওতায় আইনের বিধিবিধান অনুসরণ করে এই কোম্পানি বা এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্ম হয়, তাই একে আমরা আইনগত সৃষ্টি ও প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করতে পারি। অর্থাৎ সুনির্দিষ্ট আইন মেনে চলেই এই কারবার প্রতিষ্ঠান গঠন, পরিচালন, নিয়ন্ত্রণ করতে হয়। কৃত্রিম ব্যক্তি সত্তা। কোম্পানির কৃত্রিম ব্যক্তি হিসেবে পরিগণিত হয়। এই কৃত্রিম ব্যক্তি সত্তা এর সদস্য সভ্য থেকে সম্পূর্ণ আলাদা। আইন অনুযায়ী এটি কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করে থাকে। তো বন্ধুরা, তোমরা জানো যে এই আইনগত সত্তা বলে কোম্পানির নিজ নামে অন্যের সাথে লেনদেন করতে পারে এবং মামলা করতে পারে। চিরন্তন অস্তিত্ব। যৌথ মূলধনী কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি ব্যবসা প্রতিষ্ঠান। কারণ কোম্পানি আইনগত চিরন্তন অস্তিত্বের অধিকারী, একে কৃত্রিম ব্যক্তি হিসেবে পরিচিতি দান করেছে।
সদস্য সংখ্যা বন্ধুরা ইতিপূর্বে আমরা জেনেছি যে যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 থেকে 50 অথবা 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ অথবা 2 থেকে 20 জন। অর্থাৎ প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2, সর্বোচ্চ 50। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7, সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2, সর্বোচ্চ 20, সর্বোচ্চ 20 জন সদস্য থাকে। তো বন্ধুরা, নিবন্ধন অবশ্যই কোম্পানির আইন অনুযায়ী কোম্পানিকে বাধ্যতামূলকভাবে এটি নিবন্ধন করিতে হয়। নিবন্ধকের দপ্তরে প্রয়োজনীয় ফি, দলিলপত্র বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই আবেদন করতে হয় এবং নিবন্ধক সেগুলো পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা ইত্যাদি করে যদি সন্তুষ্ট লাভ করেন তবে তিনি কি করতে পারেন, কোম্পানির নিবন্ধন প্রদান করতে পারেন। অর্থাৎ নিবন্ধন প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় প্রোফাইল কি করতে হবে, নিবন্ধককে জমা দিতে হবে। তারপরে সাধারণ সিলমোহর। যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব একটি সিলমোহর থাকে, একটি সাধারণ সিলমোহর থাকে, যে সিলমোহরটি কোম্পানির অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে থাকে না বলেই এই সিলমোহরটি কোম্পানিকে আলাদা বা পৃথকীকরণ একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করাইছে। প্রয়োজনীয় দলিলাদি এবং তৃতীয় পক্ষের সাথে সম্পাদিত বিভিন্ন চুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই সিলমোহরটি কোম্পানি কী করে থাকে, ব্যবহার করে থাকে। শেয়ার মূলধন। যৌথ মূলধনী কোম্পানির যে মূলধনটা থাকে এই মূলধনকে আমরা বলি শেয়ার মূলধন। তো এই শেয়ার মূলধনের মধ্যে বেশ কয়েকটি প্রকারভেদ রয়ে গেছে, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে সংক্ষিপ্তভাবে আমরা একটু নাম দিতে পারি, যে অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যুকৃত বা বিলিকৃত শেয়ার মূলধন, তারপরে তলবকৃত শেয়ার মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন, বকেয়া শেয়ার মূলধন ইত্যাদি। তো যাই হোক বন্ধুরা, তো শেয়ার মূলধন বলতে এখানে আমরা বুঝবো যে কোম্পানির যে মূলধনটা জনগণের কাছ থেকে সংগ্রহ করে থাকে, এই সংগৃহীত মূলধনকে আমরা একসাথে বলি শেয়ার মূলধন। তবে বন্ধুরা, শেয়ার মূলধন এখানে কিন্তু শেয়ার এবং মূলধনকে যদি আমরা একটু পৃথকীকরণ করে থাকি তাহলে শেয়ার এবং মূলধন দুটি আলাদা শব্দে রূপান্তরিত হয়ে যায়। তো মূলধন বলতে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের পুঁজিকে বুঝে থাকি, আর এখানে শেয়ার বলতে আমরা বুঝবো যে যৌথ মূলধনী কোম্পানির ওই মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কে বিভক্ত করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কে সুনির্দিষ্ট সংখ্যক এককে বিভক্ত করা হয়। এই একটি এককের নামই হচ্ছে শেয়ার। শেয়ার হস্তান্তর যোগ্যতা আমরা জানি বন্ধুরা, যে শেয়ার হোল্ডারগণ যখন তখন ইচ্ছা করলে তার শেয়ার অন্য কারোর কাছে বিক্রি করে বা যে কোনো উপায়ে হস্তান্তর করে শেয়ার হোল্ডার থেকে বিলোপ সাধন করে নতুন শেয়ার হোল্ডার সৃষ্টি করতে পারে। বিধিবদ্ধ দায়। কোম্পানির আইন দ্বারা যেহেতু এটি পরিচালিত, সংগঠিত, নিয়ন্ত্রিত, তাই আইনের বিধিবিধান এগুলো মেনেই আমাদের এই যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত হয়ে থাকে। এগুলো আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ছিল শেয়ার মূলধনের যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছ। যদি তোমাদের এর মধ্যে কোনো আরও জটিলতা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা সরাসরি আমার ফোন দিয়ে অথবা অন্য যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো। পাশাপাশি তোমাদের বড় ভাই বা বন্ধুবান্ধব এদের সাথেও আলাপ আলোচনা করে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। এই প্রত্যাশা রেখে, এই আশা রেখে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।